আচ্ছা, একটা জিনিস ভাবুন তো, এই যে টাকা পয়সা মানে অর্থ উপার্জন বা ধরুন সম্পদ তৈরি করা, এটা কি শুধু ভাগ্য নাকি আমাদের চিন্তা ভাবনারও কোনো ভূমিকা আছে? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। অনেকেই তো ভাগ্য বা সুযোগের কথাই বলেন, তাই না? হ্যাঁ, সেটাই। কিন্তু আজকের আলোচনাটা একটু অন্যরকম। আমরা কথা বলবো মানসিকতা নিয়ে। আমাদের কাছে মানসিকতা পরিবর্তন ধন সম্পদের গোপন নকশা বলে একটা উৎস আছে। আচ্ছা। তার কিছু অংশ থেকে দেখব কিভাবে আমাদের ভেতরের বিশ্বাসগুলো মানে আমাদের আর্থিক জীবনটাকে চালায় আর কি। বিষয়টা কিন্তু আসলেই গভীর। ওই উৎস যেমন প্রশ্ন তুলছে, ছোটবেলায় আমরা কত কথাই তো শুনি, তাই না? মানে অবচেতন মনে। হ্যাঁ, যেমন ধরুন, টাকা কি আর গাছে ফলে? বা বেশি টাকার পিছনে ছুটলে লোকে খারাপ বলে। ঠিক ঠিক, অত বড় স্বপ্ন দেখিস না, এটাও তো শোনা যায়। একদম। এই কথাগুলো কিভাবে আমাদের মনে একটা কি বলে অদৃশ্য দেয়াল তুলে দেয়, আর সেটাই পরে আমাদের সিদ্ধান্ত নেয়াকে মানে সুযোগ কাজে লাগানোর ক্ষমতাকে আটকে রাখে। উৎস এটাকে বলছে আমাদের ভেতরের মানি ব্লুপ্রিন্ট। এই মানি ব্লুপ্রিন্ট, বাহ, শব্দটা বেশ আকর্ষণীয় তো। তাহলে আজকের এই বিশদ আলোচনায় আমরা এই উৎসের আলোকেই বোঝার চেষ্টা করব এই ভেতরের নকশাটা আসলে কি, কিভাবে এটা কাজ করে আমরা হয়তো টেরও পাই না, আর সবচেয়ে জরুরি প্রশ্ন, এটা কি বদলানো যায়? ঠিক। শুরুতেই যে দ্বন্দ্বটা আসছে, ভাগ্য নাকি মানসিকতা, উৎস কিন্তু জোর দিচ্ছে মানসিকতার ওপরেই। হ্যাঁ, মানসিকতাই আসল চালক, এমনটাই বলছে উৎস। যেমন ধরুন, একটা উদাহরণ যদি দিই, উৎস যেমন বলছে কোনো শিশু যদি খালি শুনে বড় হয় যে তোর দ্বারা কিছু হবে না, উফ, এটা খুব কমন। হ্যাঁ, সে তো শুধু আত্মবিশ্বাস হারায় তাই নয়, তার মনে হয়তো গেঁথে যায় যে বড় কোনো ঝুঁকি নেওয়া বা ধরুন বড় অঙ্কের টাকা সামলানো এগুলো তার কাজ নয়। একদম। ফলে ভালো সুযোগ এলেও সে হয়তো কেমন যেন পিছিয়ে যায়, তাই না? অবচেতনভাবে। ঠিক তাই। আপনি একেবারে ঠিক পয়েন্টটা ধরেছেন। এই মানি ব্লুপ্রিন্ট বা অর্থের নকশার আইডিয়াটাই কিন্তু উৎসের মূল জায়গা। সেখানে খুব সহজ কিন্তু দারুণ একটা উপমা আছে। ধরুন, আপনার কাছে একটা বাড়ির ব্লুপ্রিন্ট আছে, খুব ছোট মাপের। আচ্ছা। সেই নকশা দিয়ে কি আপনি একটা বিশাল প্রাসাদ বানাতে পারবেন? না, তা তো সম্ভব না। ঠিক। উৎস বলছে তেমনি আমাদের মনের ভেতরের আর্থিক নকশাটা যদি সীমিত হয়, যদি অভাব বা নেই এই ধারণার উপর তৈরি হয়, তাহলে বাইরে যতই চেষ্টা করি না কেন বড় সাফল্য পাওয়া কঠিন। হ্যাঁ, কঠিন হয়ে পড়ে। ভেতরের নকশাটাই বাইরের বাস্তবতাকে অনেকটা নিয়ন্ত্রণ করে ফেলে। আচ্ছা আচ্ছা, উৎসটাতে বোধহয় দুই ভাইয়ের একটা গল্পও আছে এই বিষয়টা বোঝানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, খুব প্রাসঙ্গিক একটা গল্প। একই পরিবার, একই পরিবেশে বড় হয়েও দুজনের আর্থিক অবস্থা একদম আলাদা হয়ে যায়। কিভাবে? একজন ভাই, সে সবসময় পরিস্থিতি আর ভাগ্যকে দোষ দিত। আমার কপালে নেই, এর বেশি হবে না, এই ধরনের কথা। পরিবর্তনের কথা ভাবতেই পারত না। একদম। আর অন্য ভাইটা, তার ভাবনা ছিল অন্যরকম। সে ভাবত চেষ্টা করলে, শিখলে অবস্থা বদলাবেই। সে সুযোগ খুঁজত। হ্যাঁ, সুযোগ খুঁজত, ঝুঁকি নিত, নতুন কিছু করত। ফলাফল, কয়েক বছর পর দেখা গেল প্রথমজন যেখানে ছিল সেখানেই, কিন্তু দ্বিতীয়জন নিজের চেষ্টায় বেশ সফল। বাহ। উৎসের বিশ্লেষণ বলছে আসল পার্থক্যটা ছিল তাদের মানসিকতায়, ওই ভেতরের মানি ব্লুপ্রিন্টে। একজন যেন একটা ছকে বাঁধা, সীমাবদ্ধতার ছক। ঠিক, আর অন্যজন সম্ভাবনার দিকে তাকিয়েছিল। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আমাদের আর্থিক সাফল্য বা ব্যর্থতার পেছনে এই অদৃশ্য নকশার মনের ভেতরের প্রোগ্রামিংটার একটা বিরাট ভূমিকা আছে। অবশ্যই। আর সেই কারণেই হয়তো উৎস জোর দিচ্ছে যে এই নকশাটা বোঝা দরকার, আর দরকার হলে বদলানোর চেষ্টা করাটাও জরুরি। ঠিক তাই, না হলে আমরা হয়তো অজান্তেই নিজেদের আটকে রাখছি। আর এই সূত্র ধরেই উৎস ধনী আর সাধারণ বা সীমিত আয়ের মানুষের চিন্তাভাবনার মধ্যে কিছু নির্দিষ্ট পার্থক্য দেখিয়েছে। এগুলো কিন্তু বেশ ভাবার মতো। যেমন কি ধরনের পার্থক্য? যেমন ধরুন, উৎস বলছে যাদের মানসিকতার দারিদ্র্য বা সীমাবদ্ধতার দিকে ঝোঁকা, তারা প্রায়ই মনে করেন যে অর্থ সীমিত, পৃথিবীতে টাকা পয়সা খুব বেশি নেই। ও, একটা কেক ভাগাভাগি করার মতো, আমি বেশি নিলে অন্যের কম পড়বে। হ্যাঁ, অনেকটা ওই রকম ধারণা। আমি বেশি পেলে অন্য কারো ক্ষতি হবে।
এমনকি টাকা বা সাফল্যের প্রতি এক ধরনের ভয় বা সংকোচও কাজ করে। ভয়? কি রকম ভয়? এই যে বেশি টাকা হলে লোকে কি ভাববে, বা টাকা মানুষকে খারাপ করে দেয়, এই জাতীয় বিশ্বাসগুলো আর কি। আচ্ছা, অন্যদিকে ধনী মানসিকতার মানুষেরা কিভাবে ভাবেন? উৎস কি বলছে? উৎস অনুযায়ী তাদের ভাবনার মূল ভিত্তিটাই হলো প্রাচুর্য, অ্যাবান্ডেন্স। প্রাচুর্য মানে? তারা বিশ্বাস করেন যে পৃথিবীতে সুযোগ বা সম্পদ অফুরন্ত। একজনের সাফল্য অন্যের পথ বন্ধ করে না, বড় সবাই মিলে এগোতে পারে। একদম, আমরা সবাই মিলেই সমৃদ্ধ হতে পারি। তারা টাকাকে ভয় না পেয়ে একটা দরকারি টুল বা হাতিয়ার হিসেবে দেখে। টুল? কিসের জন্য? নিজের জীবন ভালো করার জন্য, প্রিয়জনদের সাহায্য করার জন্য, সমাজে ভালো কিছু করার জন্য, মানে আরও বেশি মানুষের উপকারে আসার জন্য। এটা হলো টাকাকে একটা কি বলে ভালো কাজে লাগানোর মাধ্যম হিসেবে দেখা। এই দুটো চিন্তার কাঠামো, সীমাবদ্ধতা বনাম প্রাচুর্য, এটা কিন্তু সত্যিই ভাবায়। মানে আমাদের নিজেদের ভেতরে কোন বিশ্বাসগুলো বেশি কাজ করে? ঠিক, উৎস যেন আয়নার মতো এই প্রশ্নগুলো আমাদের সামনে আনছে, যাতে আমরা নিজেদের অবচেতন মনের প্রোগ্রামিংটা ধরতে পারি। শুধু কি ধরিয়েই দিচ্ছে, নাকি বদলানোর পথও বলছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পথ দেখাচ্ছে। সেখানে কৃতজ্ঞতা চর্চার ওপর খুব জোর দেওয়া হয়েছে। কৃতজ্ঞতা মানে থ্যাঙ্কফুল হওয়া? হ্যাঁ, উৎসে একটা ঘটনা আছে। এক ভদ্রলোক, তিনি সবসময় জীবনের অভাব নিয়ে অভিযোগ করতেন, সবকিছুতে খুঁত ধরতেন। এরকম তো অনেকেই করে। তার এক বন্ধু তাকে বুদ্ধি দিলেন, রোজ অন্তত 3টা ভালো জিনিসের জন্য মনে মনে বা লিখে কৃতজ্ঞতা জানাতে। তাতে কি হলো? উৎস কি বলছে? প্রথমে তো তিনি পাত্তা দেননি, কিন্তু যখন চেষ্টা শুরু করলেন, প্রতিদিন ছোট ছোট জিনিসের জন্য, যেমন ধরুন সুস্থ আছেন, পরিবারের সাথে আছেন, দিনের আলো দেখছেন, হ্যাঁ, খুব সাধারণ জিনিস, হ্যাঁ, এগুলোর জন্য কৃতজ্ঞতা বোধ করতে শুরু করলেন। উৎস বলছে ধীরে ধীরে তার পুরো দৃষ্টিভঙ্গিটাই পাল্টে গেল। সত্যি? কিভাবে? তিনি আর সমস্যার দিকে অতটা নজর না দিয়ে যা আছে তার দাম বুঝতে শুরু করলেন। নতুন সুযোগগুলো চোখে পড়তে লাগলো। বাহ! অভিযোগের বদলে সমাধানের চিন্তা এলো মাথায়। শেষ পর্যন্ত তার কাজে, ব্যবসায় সবখানেই এর ভালো প্রভাব পড়ল। তার মানে মানসিকতার এই ছোট বদল এটাও জীবনে বড় পরিবর্তন আনতে পারে? অবশ্যই পারে, উৎস এটাই বলছে। দারুণ ইন্টারেস্টিং। কৃতজ্ঞতা ছাড়াও কি অন্য কোনো ধাপ বা কৌশলের কথা আছে উৎসটাতে মানসিকতা বদলানোর জন্য? হ্যাঁ, আছে তো। কয়েকটা ধাপের কথা বলা হয়েছে। প্রথমত, খুব মন দিয়ে নিজের ভেতরের কথাগুলো শোনা, অর্থের প্রতি যত নেতিবাচক বা গরিব ভাবনা আছে সেগুলোকে চিনে ফেলা। হ্যাঁ, সেগুলোকে চিহ্নিত করা, অনেকটা মনের আগাছা খুঁজে বের করার মতো। কোন বিশ্বাসগুলো বলছে আমি পারবো না, টাকা খারাপ, ধনীরা ভালো নয়, এগুলো খুঁজে বের করা। তারপর দ্বিতীয়ত, এই পুরনো ক্ষতিকারক বিশ্বাসগুলোর জায়গায় সচেতনভাবে নতুন ইতিবাচক শক্তিশালী বিশ্বাস বসানো। যেমন ধরুন, নিজেকে বলা আমি অর্থ উপার্জন করতে পারি এবং ভালোভাবে সেটা ম্যানেজও করতে পারি, বা অর্থ আমার এবং অন্যের জীবনে ভালো পরিবর্তন আনতে পারে, এই ধরনের বিশ্বাস তৈরি করা। আচ্ছা, আর অন্য ধাপ? তৃতীয় ধাপটা হলো সুযোগ চিনতে শেখা আর যুক্তিসঙ্গত ঝুঁকি নিতে তৈরি থাকা। অনেক সময় ভয় বা পুরনো অভ্যাসের জন্য আমরা ভালো সুযোগ ছেড়ে দিই। ঠিক। উৎস বলছে এই জড়তা কাটাতে হবে, সাহস করে এগোনোর চেষ্টা করতে হবে। আর চতুর্থ যে বিষয়টা, ওটা আমার খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। সেটা কি? সেটা হলো অর্থকে শুধু নিজের ভোগ বা জমানোর জিনিস হিসেবে না দেখে একে বৃহত্তর কল্যাণে ব্যবহার করার মানসিকতা তৈরি করা। ও, টাকা দিয়ে অন্যের উপকার করার চিন্তা। হ্যাঁ, যখন আমরা ভাবে যে আমার সম্পদ বাড়লে আমি আরও বেশি মানুষের সাহায্য করতে পারবো, তখন অর্থের প্রতি দৃষ্টিভঙ্গিটাই বদলে যায়। আর উৎস বলছে এটাই প্রাচুর্যকে আকর্ষণ করার একটা বড় উপায়। এই বিষয়গুলো ভাবতে গিয়ে কিছু প্রশ্ন আসছে মনে। উৎসাহ বোধহয় এই প্রশ্নগুলো করতে উৎসাহ দেয়। হ্যাঁ, দেয়। যেমন, অর্থ কি আসলেই খারাপ, নাকি এটা একটা শক্তির মতো যা ভালো বা মন্দ দুই কাজেই লাগে? ঠিক, এটা একটা নিউট্রাল টুল। আর যদি সত্যিই হাতে বেশি অর্থ আসে, তাহলে নিজের, পরিবারের বা ধরুন সমাজের জন্য কি কি ভালো করা যেতে পারে?
আমরা কি সেগুলো নিয়ে ভাবি? খুব দরকারি প্রশ্ন। নাকি অর্থের প্রতি আমাদের মনের গভীরে কোনো ভয় বা পুরনো কোনো ধারণা সেটাই আমাদের আটকে রাখে? একদম, উৎসের মূল কথাই তো এটা। সাফল্য বা ব্যর্থতা অনেকাংশেই আমাদের মানসিক প্রস্তুতির উপর নির্ভর করে। এটা বাইরে থেকে আসে না, শুরুটা হয় ভেতর থেকে। মাথায় যদি সারাক্ষণ ঘোরে আমি পারবো না, আমার দ্বারা হবে না, তাহলে সেটাই তো বাস্তব হয়ে যায়, তাই না? হ্যাঁ, নিজের অজান্তেই আমরা নিজেদের সীমাবদ্ধ করে ফেলি। কিন্তু যদি আমরা সচেতনভাবে এই চিন্তার মোড় ঘোরাতে পারি, যদি বলি আমি চেষ্টা করব, আমি শিখব, আমি পথ বের করব, তাহলেই কিন্তু সম্ভাবনার দরজা খোলে। ঠিক, এই দুই ধরনের মানসিকতার ফলাফলে আকাশ পাতাল তফাৎ। উৎস এটাই বলছে। একদম। আর অর্থ যে শুধু জিনিসপত্র কেনার উপায় নয়, সেটাও তো উৎস মনে করিয়ে দেয়। এটা এক ধরনের স্বাধীনতা দেয়, তাই না? অবশ্যই, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নেওয়ার স্বাধীনতা, হ্যাঁ, প্রিয়জনদের ভালো রাখার স্বাধীনতা, তাদের প্রয়োজন মেটানোর স্বাধীনতা, নিজের স্বপ্নগুলো পূরণ করার স্বাধীনতা, অর্থ এই স্বাধীনতাগুলো এনে দিতে পারে। যখন আমরা টাকাকে এভাবে দেখি, শুধু কাগজের নোট হিসেবে না দেখে এই স্বাধীনতার চাবিকাঠি হিসেবে দেখি, তখন হয়তো এর প্রতি ভয়টা কমে। হ্যাঁ, ভয় বা বিতৃষ্ণা কমে আসে, একটা স্বাস্থ্যকর সম্পর্ক তৈরি হয়। তাহলে এই পুরো আলোচনার নির্যাস হিসেবে কি বলা যায়? উৎসের মূল বার্তা অনুযায়ী আমাদের আর্থিক অবস্থাটা আসলে আমাদের মানসিকতারই একটা প্রতিচ্ছবি। অনেকাংশে তাই। তবে আশার কথা হলো, এই মানসিকতা বা ভেতরের মানি ব্লুপ্রিন্ট, এটা কিন্তু পাথরে খোদাই করা নয়। এটা বদলানো যায়। হ্যাঁ, এটাই সবচেয়ে বড় আশার কথা। এটা পরিবর্তনযোগ্য। ছোটবেলার শোনা কথা, পুরনো ভয়, সীমাবদ্ধতার বিশ্বাস, এগুলোর দাস না হয়ে আমরা চেষ্টা করে মনকে নতুনভাবে প্রোগ্রাম করতে পারি। রিপ্রোগ্রামিং। একদম। আর এই রিপ্রোগ্রামিংয়ের জন্য উৎস কিছু পজিটিভ অ্যাফার্মেশন বা স্বকথনের কথাও বলেছে, যেগুলো রোজ অনুশীলন করা যেতে পারে। কি রকম? যেমন প্রতিদিন নিজেকে মনে করানো, আমি প্রাচুর্য লাভের যোগ্য, আমি অর্থ সৃষ্টি করতে পারি এবং তা দিয়ে পৃথিবীতে ভালো কাজ করতে পারি। এই ধরনের কথাগুলো বারবার বললে অবচেতন মনে নতুন পজিটিভ ধারণা তৈরি হয়। আর সেটাই ধীরে ধীরে আমাদের আচরণ, আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে। হ্যাঁ, ঠিক তাই। আলোচনার শেষে উৎসটার ওই উপমাটার কথা না বললেই নয়, সমুদ্র আর পাত্রের উপমা। ও হ্যাঁ, ওটা খুব শক্তিশালী একটা ছবি, তাই না? ধরুন আপনি একটা বিশাল সমুদ্রের সামনে দাঁড়িয়ে আছেন, অফুরন্ত জল। আচ্ছা, যদি আপনি একটা ছোট্ট চায়ের কাপ নিয়ে যান, তাহলে কতটুকু জল ভরতে পারবেন? ওই কাপ পরিমাণে। আর যদি একটা বালতি নিয়ে যান, তাহলে অনেক বেশি জল আসবে। ঠিক, সমুদ্র কিন্তু জল কম দিচ্ছে না, জল অফুরন্ত। আপনি কতটা পাবেন সেটা নির্ভর করছে আপনার পাত্রের আকারের উপর। আর উৎস বলছে আমাদের মনটাই হলো সেই পাত্র। একদম। আমাদের ধারণ ক্ষমতা, আমাদের বিশ্বাস, আমাদের মানসিক প্রস্তুতি, এটাই ঠিক করে দেয় আমরা জীবন থেকে কতটা প্রাচুর্য গ্রহণ করতে পারবো। চমৎকার উপমা। এটা সত্যিই ভাবায়, আমরা কি অজান্তেই খুব ছোট একটা পাত্র নিয়ে ঘুরছি? হতেও পারে। এই মানসিক ধারণা ক্ষমতা কি বাড়ানো সম্ভব? উৎস তো সেই সম্ভাবনার কথাই বলছে। মানসিকতা বদলানো সম্ভব, আর তার মাধ্যমে আমাদের আর্থিক বাস্তবতাও বদলানো যেতে পারে। এই আলোচনা থেকে একটা জিনিস খুব পরিষ্কার, মানসিকতার শক্তিকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। একদমই না। তবে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য। উৎস আমাদের বোঝালো যে আর্থিক নকশা বদলানো সম্ভব, কিন্তু তার চেয়েও কাজের প্রশ্ন হয়তো এটা, আজ এই মুহূর্তে ঠিক কোন ছোট্ট একটা পুরনো বিশ্বাস বা আর্থিক ভয় যেটার মুখোমুখি দাঁড়ানো যেতে পারে? খুব ভালো প্রশ্ন। কোনো একটা ধারণাকে চ্যালেঞ্জ করে দেখা যেতে পারে। কে জানে, হয়তো ওই ছোট্ট পদক্ষেপটাই একটা বড় পরিবর্তনের শুরু হতে পারে। হতেই পারে, শুরুটা তো করতে হবে।